والصلاة والسلام على رسول الله أما بعد অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা উদ্যোক্তা এবং যারা রেজিস্টার্ড হয়েছেন সদস্য, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোন একটা প্রতিষ্ঠানের, বিশ্ববিদ্যালয়ের আগে থাকতো, এটাই আমাদের ধারণা। স্কুল পর্যায়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুব বেশি আছে বলে আমার মনে হয় না। শুধু প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে কিছু অ্যাসোসিয়েশন করে, এত সালের ব্যাচ, অত সালের ব্যাচ, ওভাবে তারা ব্যাচ ওয়াইজ অথবা কালেকটিভলি প্রাক্তন ছাত্রছাত্রী সংসদে ব্যবহার করে, কিন্তু এটার বিশুদ্ধ নাম হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আমি আশা করব ঐতিহ্যবাহী পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অঞ্চলের কক্সবাজার জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা অ্যাসোসিয়েশন হিসাবে প্রতিষ্ঠিত হবে ভবিষ্যতে। আমার জানা মতে এটা 1928 সালে যাত্রা হয়েছিল। আজকে শুনলাম 1929 সালে 2029 সালে এটা 100 বর্ষ পালনের জন্য উদ্যোগ নেওয়া হবে। এখন থেকে নিয়ে নিলে ভালো। এটা 75 বছর পূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, তখন আমি বিরোধী দলের এমপি ছিলাম। খুব সম্ভবত এই মাঠে হয়েছে। এই মাঠটা অনেক সময় প্রাইমারি লেভেলের ফুটবল প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হতো। আমাদের বাল্যকালে আমরা দেখেছি, যখন আমরা প্রাইমারির ছাত্র, তখন ওই বিল্ডিং, এই পাশের বিল্ডিং, পশ্চিম পাশের বিল্ডিং, এগুলো ছিল না, মাঠটা বড়ই ছিল। যেহেতু কলেজে দুটা বড় মাঠ আছে, ওদিকে স্টেডিয়ামের মাঠ আছে, বড় খেলার মাঠ আছে, হয়তো এখন অভাব অনুভূত হচ্ছে না। আমি বাংলাদেশের বর্তমানের সামাজিক প্রেক্ষিতে এবং উন্নয়নের ধারা হিসাবে যেটুকু প্রেডিকশন করতে পারি ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বেশি সংকট হবে খেলার মাঠের এবং সংকট হবে লাইব্রেরির। আমরা এখন থেকে লাইব্রেরি এবং খেলার মাঠের জন্য যদি সবাই মিলে চেষ্টা না করি উন্মুক্ত জায়গা রাখার, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো। এখানে কাদামাড়ি, আমরা এই স্কুলে আসতাম, আমি এখানে 9ম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম। 10ম শ্রেণী কেন পড়তে পারিনি সেই ইতিহাস আজকে বলবো না। এই রাস্তায় আমরা ওই কাদাতে পড়ে যায়নি এমন কোনো দিন ছিল না। তখন থেকে আমার স্বপ্ন ছিল, যদি কোনোদিন সুযোগ হয় এই রাস্তাটা পাকা করব। এরপরে একবার, দুইবার, তিনবার বিবর্তনের মধ্যে দিয়ে এটা এখন রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক, কিন্তু এটা 4 লেন হবে খুব শীঘ্রই। এটা অলরেডি কথাবার্তা হয়ে গেছে। তখন এই খালটা আরেকটু পশ্চিমে শিফট হবে, উপজেলার এই থানার কিছু জায়গা যাবে, পাশে যাবে। তো যেহেতু এখানে মসজিদ এবং ইনস্টিটিউশন, এই পাশে হাসপাতাল, সেজন্য এদিকে খুব একটা বেশি 36 ফিটের বেশি জায়গা নেই, সেজন্য এটা হবে। বাকি সব বন্দোবস্ত হবে এবং এটা হবে পোর্ট কানেক্টিং নাম্বার 1। পোর্ট কানেক্টিং রোড নাম্বার 1। তবে এখন একটা পোর্ট কানেক্টিং রোড হচ্ছে, যেটা আমি আমার একটা অবজারভেশন আমি উপদেষ্টাকে দিয়েছিলাম, জাপানি অথরিটিকে দিয়েছি। সেটা হচ্ছে 1000 কোটি টাকায় 27 কিলোমিটার রাস্তা বানাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল রাস্তা, অথচ লোনটা আমাদের ঘাড়ে থাকবে। আপনারা অঙ্ক হিসাব করে দেখেন, প্রতি কিলোমিটার 500 কোটি টাকার বেশি যায়। এখানে যদি আমি এগুলো বর্ণনা করি, কেন কিভাবে হয়েছে, সেটা এখানে সাংবাদিকরা আছে, কালকে এসব লিখে দিবে, এখন উপদেষ্টা পরিষদ আমার উপর হুলস্থুল করবে, আমি বলবো। ফ্লাইওভারের মতো করে মহেশখালী নগরবাড়ি থেকে জলাভূমির উপরে, এই ইলিশিয়ার পিছনে, বদরখালীর পিছনে, বিভিন্ন জায়গায় সামুদ্রিক ল্যান্ড, সোয়াম ল্যান্ডের উপরে
এলিভেটেড ওয়েতে 6 কিলোমিটার হবে, বাকি 6 কিলোমিটার মাটি দিয়ে হবে, যেটা তার ওয়াটার ব্যারিকেড হবে, সেজন্য এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হবে এবং উপকূলীয় বিভিন্ন প্রজাতির এমনকি বিলুপ্তিও সাধন হয়ে যেতে পারে। সেটা আমি উৎসাহিত করতে চেয়েছিলাম। এক্সিস্টিং রোডটাকে ওয়াইডেনিং করে চকরিয়ার সাথে লাগানো, এখানে ঈদমনি থেকে এইটা যেহেতু পটিয়া নোয়ারা বাঁশখালী, আমি এটার নাম দিয়েছিলাম এবিসি রোড, নোয়ারা বাঁশখালী চকরিয়া। সেটা তখনই 52 কিলোমিটার করেছিলাম, কারণ 50 কিলোমিটার রাস্তা শর্ট হয় কক্সবাজারের সাথে যাতায়াতে। কিন্তু উদ্দেশ্য ছিল আমার মহেশখালী ব্রিজ সহ মহেশখালী পোর্টের। তখন এই মহেশখালী পোর্টের কনসালটেন্সিটা আমরা করেছিলাম 14 কোটি টাকা ব্যয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। আমার বাসায় বসে এবং মালনামা ঘাটে বসে কক্সবাজারের বিভিন্ন জায়গায় কনসালটেন্সিটা আমি সহ স্টাডি হয়েছে। আমরা 2006 সালের মধ্যে সাইট সিলেকশনের রিপোর্টটা আমরা গ্রহণ করি। তখনকার পোর্টের নাম